হোয়াট এ কামব্যাক মোহনবাগান, সিরিয়াসলি হোয়াট এ কামব্যাক। কোনো মোহনবাগান সমর্থক হয়তো ভাবেনি যে এত ডামাডোল পরিস্থিতির মধ্যেও মোহনবাগান কিন্তু এই আইএফএ 2025-এর খেতাবটা কিন্তু জিতে নেবে 21 বারের মতন ইস্ট বেঙ্গলকে হারিয়ে ফাইনালে ডার্বি জিতে। তো অবশ্যই ম্যাচটাকে নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে তোমাদের একটা ছোট্ট কাজ আছে। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নাও, কারণ এইরকম কন্টেন্ট আমি কিন্তু রেগুলার নিয়ে আসতে থাকি। তো সেগুলো দেখার জন্য একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যেতে যেতে ভিডিওটাকে একটুখানি লাইক করে দিও, তাতে আমি মোটিভেট হই। আচ্ছা চলো এবার ম্যাচটাকে নিয়ে কথা বলি। প্রথম কথা দেখো, আমরা যথেষ্ট ভালো বহু বছর পরে এরকম একটা ডার্বি আমরা দেখলাম, যেখানে দুটো টিমই কিন্তু দুটো টিমকে খুব ভালোভাবে মেপেছে। বাই চান্স বলা ভালো যে খুব ভালোভাবে ম্যাচটা গেছে, সো যায়নি বা একতরফা কোনো ম্যাচ যায়নি, যেটা গত কয়েক সিজন ধরে যাচ্ছিল যে একতরফা মোহনবাগানই বিট করে যাচ্ছে ইস্ট বেঙ্গলকে। সেই রকম কোনো সিচুয়েশন হয়নি। ইস্ট বেঙ্গলও যথেষ্ট ভালো পজিশন রেখেছে, মোহনবাগানও রেখেছে। হ্যাঁ, কিছু ডিফারেন্স ছিল, শর্ট অন টার্গেট, শর্টস, কার্ড বলো, সবকিছু, ইন্টারসেপশন, কর্নার, সবকিছু কিন্তু মোটামুটি সমান্তরালে আর কি দুটো টিমের রয়েছে। খেলার কথা যদি বলো তাহলে খুব একটা ভালো অ্যাটাক তৈরি করতে পারেনি দুটো দলই। খুব একটা সো খেলা প্রথম থেকে আমরা দেখছিলাম যে একটু মেপে মেপে ফুটবল খেলা, একটু সাবধানী ফুটবল খেলা, সেগুলো হয়েছে। আর কিছু তো তোমার সহজলভ্য সুযোগ দুটো টিমই ওয়েস্ট করেছে, সেটা ইস্ট বেঙ্গল হোক চাই মোহনবাগান হোক, দুটো টিমই কিন্তু সহজলভ্য সুযোগ মিস করেছে। যেটা সব থেকে বড় মিস সেটা হচ্ছে মোহনবাগানের ক্ষেত্রে হয়েছিল, যেটা জেসন কামিন্স তোমার হচ্ছে পেনাল্টি মিস করেছিল, একদম আকাশে ঘুরিয়ে দিয়েছিল বলটা। যাই হোক, তারপরে পরেই তোমার ইস্ট বেঙ্গল লিড নিয়ে নেয়, একটা সুন্দর ক্রস মাহেশের, আর সেখান থেকে একটা প্লেসমেন্ট কিন্তু হয়েছে হামিদ আহাদাদের। তো সেখান থেকে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচটা এগিয়ে যায়। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে বহু মোহনবাগান সমর্থক এটা মনে করতে শুরু করে দিয়েছিল যে কোথাও পেনাল্টি মিস করা, পেনাল্টি মিসের পর এইরকম অপোনেন্ট টিম লিড নিয়ে নেওয়া, এটা অনেকটা ব্যাকফুটে কিন্তু ঠেলে দেবে টিমকে। কিন্তু সেটা হয়নি, মোহনবাগান আবার ঘুরে দাঁড়িয়েছে, যথেষ্ট ভালোভাবে দাঁড়িয়েছে। এবার দেখো, ক্রসটা যেরকম একটা ছিল, প্লেসমেন্টটা যেরকম ছিল, লিস্টন প্লাসে কিন্তু ওটা নিজেই নিতে গেছিল। যাই হোক, লাকিলি আপুইয়ার কাছে চলে গেছে বলটা, আর আপুইয়া সেরকম একটা ব্যাঙ্গার মেরেছে। গোলকিপারের কিচ্ছু করার ছিল না, না কোনো ডিফেন্ডারের কিছু করার ছিল, একটা অসাধারণ গোল। এই ক্ষেত্রে বলবো যে বারটায় অনেকটা লাগেছিল মোহনবাগানের পক্ষে। যাই হোক, আর বারের কথা যদি বলি তাহলে তো ইস্ট বেঙ্গলের সাথে এবছরের বারের একটা আলাদাই বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, ঠিক আছে। যেখানে বারে বল লাগা নিশ্চিত, ইস্ট বেঙ্গলের এমন কোনো ম্যাচ নেই যেই ম্যাচে কোনো বল গোল করতে গিয়ে বারে লাগেনি, ঠিক আছে। মিগুয়েল ফিগুয়েরা তো মোটামুটি ওর অনেকগুলো গোল হয়ে যেত, 7টা থেকে 8টার মতন ওর কিন্তু শর্টস শুধুমাত্র বারে লেগেছে, শর্টস বলো হেডস বলো। তো একটা বারের কনসেপ্ট তো এটা রয়েই গেছে ইস্ট বেঙ্গলের পক্ষে। তো ইস্ট বেঙ্গলও যথেষ্ট ভালো সুযোগ ক্রিয়েট করেছে, কিন্তু সেগুলোকে কিন্তু তোমার ফিনিশ করতে পারেনি। যেটা আমরা আগের ভিডিওতে কথা বলেছি যে একটা নাম্বার 9-এর কিন্তু একটা ডেফিসিয়েন্সি রয়েছে টিমটাতে। হামিদ আহাদাদ কিন্তু নাম্বার 9 পজিশনের প্লেয়ার নয়, ঠিক আছে। প্রপার নাম্বার 9 কিন্তু আমাদের হিরোশি ইবুসুকে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হামিদ আহাদাদ যেহেতু প্রপার নাম্বার 9 নয়, ও কিন্তু পজিশনে মারাত্মক ভুল করছে কিছু কিছু সময়। তো আর সহজলভ্য সুযোগ কিন্তু মিস করছে। মনে করে দেখো, ফার্স্ট হাফে দুখানা এমন এমন সহজলভ্য সুযোগ ছিল যেটা শুধুমাত্র যদি অন টার্গেট রাখতো, হ্যাঁ তার মধ্যে একটা বারে লেগেছে, আর একটা যদি অন টার্গেট রাখতো ওখানে কিন্তু কিছু করার ছিল না, কারণ বিশাল কায়েত অলরেডি কিন্তু বিট হয়ে গেছিল, বলটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। তো যাই হোক, এরকম কিছু কিছু ফ্লস কিন্তু প্রত্যেকটা টিমেরই হয়েছে, মানে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যেরকম হয়েছে, মোহনবাগানের ক্ষেত্রেও সেরকম হয়েছে। তো আর কোচের ট্যাকটিক্স নিয়ে যদি কথা বলি, দুটো টিমের কিন্তু কোচের ট্যাকটিক্স কিন্তু সেমই ছিল, খুব একটা চেঞ্জেস ছিল না। অস্কার ব্রুজো আর মলিনা যে তোমার প্লেইং 11টা নামিয়েছিল, সেটা থেকে একটুখানি তো শক হয়েছিলাম, কারণ যেই সব প্লেয়াররা তোমার প্লেইং 11-এ থাকে আর খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচে হচ্ছে এদের তো থাকারই কথা, তারা কিন্তু একদম স্টার্টিং 11 থেকে ছিল না দুটো টিমেই, ঠিক আছে। কিন্তু মলিনার যে ট্যাকটিক্সটা ছিল যে পাস এন্ড বার, যে প্রত্যেকটা ম্যাচেই হয়, কিছু কিছু ম্যাচে সেটা সাফল্য এনে দেয়, কিছু কিছু ম্যাচে সেটা মানে ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। কিন্তু কালকের ম্যাচে যথেষ্ট ভালো এই জিনিসটা খেটেছে বলতে পারি, আর তার স্বরূপ কিন্তু ফলও পেয়েছে মোহনবাগান। আর ইস্ট বেঙ্গলের কথা যদি বলি তাহলে অস্কার ব্রুজো কিন্তু যেই ট্যাকটিক্স নিয়ে খেলে, যে কিল দ্য গেম, কালকে কিন্তু সেই জিনিসটা মানে খুব ভালোভাবে যে হয়েছে সেটাও বলবো না, কারণ শুরু থেকে কিন্তু মিস করেছে, চান্স ক্রিয়েট করেছে, বল পজিশনে ভালো রেখেছে, কিন্তু প্রচুর মিস করেছে। তো এরকম মিস করলে তো আর গোল করা যায় না।
তো এই ছিল কিন্তু কালকের ম্যাচটা, এক্সট্রা টাইম অবধিও চলে যায়, এক্সট্রা টাইম অবধি গিয়েও কিন্তু সেই রকম একটা সোসো খেলা ভাব চলেছে। দুটো টিমকে যথেষ্ট ভালোভাবে মেপেছে, কিন্তু মেপে আলটিমেটলি কি লাভ হয়েছে জানি না, কারণ গোলটা কিন্তু পরে আর হয়নি কোনো টিমেরই ক্ষেত্রে। তো তারপরে হচ্ছে তোমার টাই ব্রেকার আসে, বা টাই ব্রেকারটা কিছুটা তোমার লাকের উপর ডিপেন্ড করে, কিছুটা গোলকিপারের উপর ডিপেন্ড করে, আর কিছুটা হচ্ছে তোমার যে পেনাল্টি নিচ্ছে যেই প্লেয়ার তার মেন্টালিটির উপরে কিন্তু ডিপেন্ড করে। তো এটা ওখানে রেফারি কোথায় কি ম্যানেজমেন্ট এসব কিন্তু কোনো রকম ওখানে কিন্তু ম্যাটার করে না। তো সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো পেনাল্টি নেওয়া হয়েছে, কিন্তু একটাই মাত্র, সেটা হচ্ছে আমারও একটু মনে হচ্ছিল যে 4 নম্বর যে পেনাল্টিটা নেবে ইস্ট বেঙ্গল, জয়গুপ্তা, সেটা কিন্তু সেভ হয়ে যেতে পারে। মানে যখন খেলা হচ্ছিল, আমি যখন দেখছিলাম, আমার কেন না জানি না একটা গার্ডস ফিলিং আসছিল যে এইটা কিন্তু সেভ হয়ে যাবে, জয়দীপ গুপ্তার এই শটটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেরকমই একটা খুবই উইক একটা বল ছুড়ে দেয় বিশাল কাইদের দিকে, আর বিশাল কাইদ ওটাকে সেভও করে নিয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু অস্কার বুজো কিন্তু দেবজিৎকে কিন্তু নিয়ে এসেছিল তোমার প্রাক্সুগান সিং গিলের জায়গায়, কারণ আমরা জানি যে দেবজিতের কিন্তু পেনাল্টি আটকানোর একটা অন্যরকম ক্রেডিবিলিটি আছে ওর। তো সেই দিকটা চিন্তা করেই কিন্তু তোমার অস্কার বুজো কিন্তু দেবজিৎকে নিয়ে এসেছিল, দেবজিতাকে নিয়েছিল, কিন্তু ফলস্বরূপ কিন্তু কিছুই হয়নি। হ্যাঁ, একটা বলবো যে একদম ফার্স্ট শটটা যেটা নিয়েছিল রবসান রবিনহ, সেটা কিন্তু আটকে দিলেও দিতে পারতো, হাতে লেগে কিন্তু বলটা ঢুকেছিল। তো যাই হোক, তাছাড়া কিন্তু দেবজিৎকে পুরোপুরি বিট করেছে বাদবাকি সব প্লেয়ার। দেবজিৎ একটা সাইডে স্লাইড দিচ্ছে, অন্য সাইডে বল ঢুকে যাচ্ছে, তো এরকম হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে যে 21 বারের মতন তোমার হচ্ছে মোহনবাগান আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হলো। দেখো, আগের ভিডিওতে বলেছিলাম যে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এই আইএফএ শিল্ড ফাইনালটা কিন্তু যেটা একটা ডু অর ডাই সিচুয়েশন। তার কারণ মোহনবাগানের ভিতরে যা চলছে, মোহনবাগানের বাইরে যা চলছে, ফ্যান্সদের মধ্যে যা চলছে, সেটা কিন্তু একমাত্র এই ঘাতে মলম লাগাতে পারে কিন্তু এই আইএফএ শিল্ডের ফাইনাল কলকাতা ডার্বি। ঠিক আছে, সেটা যদি মোহনবাগান জিতে যায় তার থেকে ভালো জিনিস কিছু হতে পারে না আপাতত সিচুয়েশন যেরকম রয়েছে মোহনবাগানের। কিন্তু বাই চান্স যদি হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু কি অপেক্ষা করে রয়েছে মোহনবাগানের ফিউচারটা, সেটা কিন্তু মানে আমরা কল্পনাও করতে পারছি না। তো যাই হোক, সেটা হয়নি, ফাইনাল জিতেছে, যথেষ্ট ভালোভাবেই ডমিনেট করে জিতেছে মোহনবাগান। যে এরকম একটা গেম প্লে শো করবে এত নেগেটিভিটির পরেও, তো এটা তো অনেক মোহনবাগান সমর্থকই এটা ভাবতে পারেনি, আমিও বুঝতে পারিনি যে এরকম একটা গেম প্লে শো করবে মোহনবাগান এতটা নেগেটিভিটির পরে। তো যাই হোক, প্লেয়াররা যথেষ্ট ভালো খেলেছে, আর একটুখানি তো স্বস্তি দেখা যাচ্ছে যে একটা অনেক রকম রব শুনছিলাম, ডিমার্জ, গো ব্যাক, কাওয়ার্ডস, এইসব নিয়ে অনেক কিছু হয়েছে এই কয়দিন, আমরা সবাই জানি সবকিছু। তো সেই জিনিসটা কিন্তু এবার অ্যাটলিস্ট বন্ধ হবে। ঠিক আছে, এবার একটা খুব ভালো জিনিস, একটা খুব ভালো ফর্ম নিয়ে কিন্তু সুপার কাপে টিম যাচ্ছে। সুপার কাপে কিন্তু ইস্ট বেঙ্গল, মোহনবাগান একই গ্রুপে রয়েছে, মানে সেই গ্রুপ থেকে যে গ্রুপ টপার হবে সেই কিন্তু একমাত্র নকআউটসে যাবে। তো ইস্ট বেঙ্গল আর মোহনবাগান এই দুটো টিমের মধ্যে কিন্তু যে কোনো একজনই তোমার হচ্ছে সেমিফাইনালে যাবে, আর একজন কিন্তু সুপার কাপ থেকে বিদায় নেবে। তো সুপার কাপটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও আমি নিয়ে আসবো, তো সেটাকে যদি দেখতে চাও চ্যানেলটাকে একটুখানি আগে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যদি এতক্ষণ অবধি দেখে থাকো তাহলে একটুখানি লাইক করে দিও। ঠিক আছে, তো চলো বেশি কথা বলছি না, আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট।